তুর্কমেনিস্তানের দরওয়াজা শহরের কারাকম মরুভূমিতে এমন একটি জায়গা আছে যেটিকে পৃথিবীর নরকের দরজা বলা হয়। 1971 সালে রাশিয়ার একদল অনুসন্ধানকারী প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দারাভোজি এলাকায় অনুসন্ধানের সময় এই ক্ষেত্রটি আবিষ্কার করেছিলেন। প্রথমে তারা এটিকে খনিজ তেলের ভাণ্ডার বলে মনে করেছিলেন, কিন্তু পরবর্তীতে তা উত্তোলন করতে গিয়ে দেখেন যে এটি বিষাক্ত মিথেন গ্যাসের খনি। অনুসন্ধানের সময় ড্রিল করার ফলে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল, যার ব্যাস ছিল 226 ফুট এবং গহ্বর 98 ফুট দীর্ঘ। এই গ্যাসের ভয়ানক ক্ষতি থেকে প্রকৃতিকে রক্ষা করার জন্য বিজ্ঞানীরা এই গহ্বরের মধ্যে আগুন লাগিয়ে দেয়। তাদের ধারণা ছিল এখানে সীমিত পরিমাণে গ্যাস থাকবে, কিন্তু দীর্ঘ 50 বছর ধরে দাউ দাউ করে আগুন জ্বলছে ওই অগ্নিগহ্বরে। 5350 বর্গমিটার স্থান পরিবেষ্টিত এবং আশেপাশের বন্য মরুভূমির ক্যাম্পিংয়ের জন্য বিখ্যাত হওয়ায় 2009 সাল থেকে প্রায় 50,000 পর্যটক এই গহ্বরটি পরিদর্শন করেছেন। পৃথিবীতে আমরা বসবাস তো করি, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর ইংরেজি নাম আর্থ শব্দটির নামকরণ কে করেছিল? আপনি শুনলে অবাক হবেন, আর্থ শব্দটির উৎপত্তি সম্পর্কে আজ পর্যন্ত কিছুই জানা যায়নি। কে প্রথম শব্দটি ব্যবহার করেছিল তাও অজানাই রয়ে গেছে। অনুমান করা হয় যে 8ম শতাব্দীতে অ্যাংলো স্যাক্সন শব্দ এরডা থেকে এই আর্থ শব্দটি এসেছে। এরডার অর্থ হল ভূমি বা মাটি। আর্থ হল সৌরজগতের একমাত্র প্ল্যানেট যেটির সাথে রোমান বা গ্রিক দেবতার কোনো নাম সংযুক্ত নেই। 1920 সালে উত্তর নামিবিয়ার গ্রুফন্টেন থেকে 19 কিমি পশ্চিমে অবস্থিত হোবা ওয়েস্ট নামে একটি খামারে কৃষক জ্যাকবাস হারমানাস প্রায় 66 টন ওজনের 9 ফুট লম্বা এবং 9 ফুট চওড়া ও 3 ফুট পুরু আয়তকার এবং সমতল শীর্ষের পৃথিবীর সর্ববৃহৎ উল্কাপিণ্ডটি আবিষ্কার করেন, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম উল্কাপিণ্ড অহনিগিটোর থেকেও দ্বিগুণ ছিল। 1929 সালে ডাচ আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম লুয়েন্টেন দক্ষিণ আফ্রিকার একটি সংবাদপত্রে হোবার ওপর আর্টিকেল লেখার পরই বিজ্ঞানীরা এর টুকরো কেটে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে উল্কাপিণ্ডটি 80,000 বছর আগে আকাশ থেকে পড়েছিল এবং এতে 82.3% লোহা, 16.4% নিকেল এবং 0.8% কোবাল্ট ও কার্বন, সিলভার, জিঙ্ক এবং কপার আছে। এছাড়াও উল্কাপিণ্ডটির চারপাশের মাটিতে প্রচুর আয়রন অক্সাইড দেখে বোঝা যায় যে এটি মাটিতে পতিত হওয়ার আগে আরও বড় ছিল, কিন্তু জারণ প্রক্রিয়ার কারণে অনেকটা ক্ষয়ে গিয়ে মাটিতে পড়েছে। উল্কাটি যেখানে পড়েছিল সেখানে 66 ফুট ব্যাস এবং 16 ফুট গভীর একটি গর্ত সৃষ্টি হয়েছে। 1955 সালে হোবা উল্কাকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করা হয়। 1987 সালে খামারের মালিক জায়গাটি সরকারকে দান করলে সেটির চারপাশে পাথরের অ্যাম্ফি থিয়েটার তৈরি করে দর্শনার্থী কেন্দ্র তৈরি করা হয়। হিন্দু কারোর মৃত্যু হলে তাকে পোড়ানো হয়, আর মুসলিম এবং খ্রিস্টানরা কবর দেয়। কিন্তু আপনি কি জানেন পার্সি কোনো মানুষের মৃত্যু হলে তাকে না তো পোড়ানো হয় আর না কবর দেওয়া হয়। আপনি শুনলে অবাক হবেন, পার্সিরা মৃতদেহকে দাকমা বা টাওয়ার অফ সাইলেন্স নামে পরিচিত একটি নির্দিষ্ট বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে থাকা একটি বৃত্তাকার গর্তের মধ্যে রেখে দেয় চিল শকুনের খাওয়ার জন্য। পার্সিরা আগুনকে তাদের প্রধান দেবতা হিসেবে পুজো করে। তারা মনে করে যে আগুন, মাটি এবং অন্যান্য প্রাকৃতিক এলিমেন্টসে মৃতদেহকে ডিকম্পোজ করা অশুভ, তাই মৃতদেহগুলোকে চিল শকুনের সেবায় দান করে দেয় তারা। কিন্তু বর্তমানে ভারতে চিল শকুনের পরিমাণ অনেক কমে যাওয়ায় টাওয়ার অফ সাইলেন্সে থাকা মৃতদেহগুলো পচে পরিবেশ দূষণ ঘটাচ্ছে, যার ফলে পার্সিদের এই দাকমা প্রথাটিও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। জাপানের টোকিওর উত্তরে উৎসনোমিয়া শহরে কায়াবুকিয়া ট্যাভার্ন নামে একটি রেস্তোরাঁ আছে, যেখানে মানুষের পরিবর্তে দুটি বাদর ওয়েটার হিসেবে কাজ করে। রেস্তোরাঁটির মালিক কাওরু ওতসুকা 12 বছর বয়সী ইরাট চ্যান এবং 4 বছর বয়সী ফুকু চ্যান নামে দুটি বাদরকে ট্রেনিং দিয়ে একটি হাফ প্যান্ট ও একটি শার্ট পরিয়ে ওয়েটার হিসেবে ব্যবহার করেন। বাদর দুটি রেস্তোরাঁয় খেতে আসা মানুষদের হাত ধোয়ার গরম জল এবং খাবার সার্ভ করে থাকে, যার পরিবর্তে তারা সেদ্ধ সোয়াবিন
হরিণ এবং কলা পায়। জাপানি প্রাণী বিধিমালার নির্দেশ অনুযায়ী বাদর দুটি দিনে মাত্র 2 ঘন্টা কাজ করে। 3/11 ভূমিকম্প এবং সুনামির পর রেস্তোরাঁটি অনেক দিন বন্ধ ছিল। সারভাইভড এ জাপানিজ গেম শো এর 3য় এপিসোডে রেস্তোরাঁটি প্রথমও হয়েছিল। 2014 সালে আর্টিস্ট পিয়েরা হুইগে বানরগুলোর ওপর একটি মুভিও বানিয়েছিল। নেপালের 5 দিনব্যাপী তিহার উৎসব হল দেশের সবচেয়ে বড় উৎসব, যেটি প্রধানত অক্টোবর বা নভেম্বর মাসে পালিত হয়। তিহার উৎসবের দ্বিতীয় দিনে মৃত্যুর দেবতা ইয়ামাকে তুষ্ট করার জন্য কুকুরদের কপালে তিলক পরিয়ে এবং গলায় মালা দিয়ে দুধ, মাংস, ডিম সহযোগে তাদের পুজো করা হয়। আর এটি কুকুর তিহার নামে পরিচিত। আর শুধু কুকুরদেরই নয়, তিহার উৎসবে গরু, কাকসহ অন্যান্য প্রাণীদেরও পুজো করা হয়ে থাকে। ভুটানের কয়েকটি আনবিলিভেবল ফ্যাক্টস হলো, ভুটান হলো দুনিয়ার এমন একটি দেশ যার রাজধানী থিম্পুতে কোনো ট্রাফিক সিগন্যালস নেই। এখানে রাস্তাগুলো কমপ্লেক্স না হওয়ায় স্ট্রিট লাইটস পর্যন্তও নেই। ভুটানের রীতি অনুযায়ী কোনো ভুটানি যদি আপনাকে খাবার অফার করে, তবে প্রথমে মুখে হাত চাপা দিয়ে মিশু মিশু বলে আপনাকে না করতে হবে। 2-3 বার অফার করার পর আপনি সেই খাবার খেতে পারেন। ভুটান নিজেকে অনেক বছর পর্যন্ত দুনিয়া থেকে কাট অফ করে রেখেছিল। ভুটান হলো দুনিয়ার সর্বশেষ দেশ যেখানে 1999 সালে টেলিভিশন আনা হয়। ভুটানকে থান্ডারস্টর্ম ল্যান্ড বলা হয় কারণ এখানের হিমালয় পর্বতে অনেক বজ্রপাত হয়। ভুটানের সংবিধানে বাধ্যতামূলক করা হয়েছে যে ছোট দেশটির 60% সব সময় ফরেস্ট থাকবে। এর ফলে ভুটান আজ পর্যন্ত পৃথিবীর একমাত্র কার্বন নেগেটিভ দেশ হিসাবে পরিচিত আছে, যেখানে কার্বন উৎপন্ন হয় কম আর অ্যাবজর্ব হয় বেশি। এর সাথে দেশটিতে তামাকও সম্পূর্ণ নিষিদ্ধ। ভুটানের রাজা 2005 সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সংবিধান স্থাপন করে ভোট ব্যবস্থা চালু করেন। দ্য মুসলমানস হল ভারতের চেন্নাই থেকে প্রকাশিত উর্দু ভাষার সবচেয়ে প্রাচীনতম হাতে লেখা 4 পাতার দৈনিক সান্ধ্য পত্রিকা। 1927 সালে সৈয়দ আজমত উল্লাহ এটির প্রতিষ্ঠা করেছিলেন, যার উদ্বোধন করেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের মাদ্রাজ সেশনের প্রেসিডেন্ট ডক্টর মুখতার আহমেদ আনসারি। দ্য টাইমস অফ ইন্ডিয়া এবং ওয়ার্ড ম্যাগাজিন অনুযায়ী দ্য মুসলমানস পত্রিকার বয়স 97 বছর। সৈয়দ আজমত উল্লাহের মৃত্যুর পর তার পুত্র সৈয়দ ফাজুল্লাহ পত্রিকাটি চালু রেখেছিলেন, কিন্তু 2007 সালে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে তার পুত্র সৈয়দ নাসরুল্লাহ পত্রিকাটি নিয়ে বিশেষ আগ্রহী নয়, তাই তিনি জানেন না পত্রিকাটির ভবিষ্যৎ কী হবে। বর্তমানে সৈয়দ আজমত উল্লাহের নাতি 36 বছরের সৈয়দ আরিফুল্লাহ হলেন এই পত্রিকাটির সম্পাদক। তিনি বলেন যে পরবর্তীতে তার সন্তান পত্রিকাটির দায়িত্ব নেবে। তার সন্তানের বর্তমান বয়স 11 বছর। চেন্নাইয়ের বিখ্যাত ওয়ালাজাহ মসজিদের পাশ দিয়ে একটি ছোট্ট গলির মধ্যে 800 স্কোয়ার ফিটের একটি ছোট্ট ঘরে 2টি ওয়াল ফ্যান, 3টি বাল্ব ও একটি টিউবলাইট নিয়ে পত্রিকাটির অফিস অবস্থিত। চেন্নাই, কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দ্য মুসলমানসের সংবাদদাতারা সংবাদ কালেকশন করে অফিসে পাঠায়। এরপর প্রত্যেক দিন সকাল 10টায় 2জন অনুবাদক অফিসে এসে বাছাইকৃত সংবাদগুলো উর্দু ভাষায় অনুবাদ করেন, আর তারপর প্রায় 2-3 ঘন্টা ধরে ক্যালিওগ্রাফার বা কাতিবরা সেগুলো লেখেন। তারপর দুপুর 1টায় প্রিন্টের মাধ্যমে ফটো নেগেটিভ প্রসেস হয়ে বাকি কপিগুলো তৈরি হয়ে যায়। সন্ধ্যের মধ্যে সংবাদপত্রটি ভারতের বিভিন্ন প্রান্তের 22,000 গ্রাহকের হাতে পৌঁছে যায়। এই সংবাদপত্রটির 3 জন কাতিব আছেন, আর প্রধান কাতিব হলেন রহমান হোসেইনি, যিনি 1980 সাল থেকে এই পত্রিকার সঙ্গে যুক্ত আছেন, যার বর্তমান মাসিক মায়না মাত্র 2500 টাকা। আর বাকি 2 জন কাতিব হলেন সাবানা বেগম ও খুরশিদ বেগম, যারা প্রতি পৃষ্ঠার জন্য 60 টাকা করে পান। পত্রিকাটির প্রধান প্রতিবেদক হলেন চিন্নাস্বামী বালু সুব্রামানিয়াম, যিনি প্রায় 20 বছর ধরে পত্রিকাটির সঙ্গে যুক্ত আছেন। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় থাকে দেশ বিদেশের নানান খবর, দ্বিতীয় পাতায় থাকে সম্পাদকীয় এবং পরের 2টি পাতাতে স্থানীয় খবর, খেলার খবর ও বিজ্ঞাপন। সোমবারে কোরআন ও ইসলাম সংক্রান্ত খবরই বেশি প্রাধান্য পায় অন্যান্য খবরের থেকে। সংবাদপত্রটির অ্যানুয়াল সাবস্ক্রিপশন মাত্র 400 টাকা, আর প্রতিটি পত্রিকার দাম 75 পয়সা। বর্তমানে পত্রিকাটির প্রায় 21 থেকে 22,000 ক্রেতা আছে, আর এটি হলো পৃথিবীর একমাত্র শেষ হাতে লেখা সংবাদপত্র।
আপনি কি জানেন জাপানে কাঠ সংগ্রহের জন্য দাইসুগি নামের এক ধরনের প্রাচীন পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে একটি গাছের গোড়াকে না কেটে তার আশেপাশের ছড়িয়ে যাওয়া ডালগুলোকে বিশেষ পদ্ধতিতে কেটে শুধুমাত্র সোজা এবং লম্বা ডালগুলোকেই বাড়তে দেওয়া হয়। প্রায় 20 বছর সময় লাগে এগুলোর বৃদ্ধি হতে। বড় হয়ে গেলে গাছগুলোকে দেখে মনে হয় যেন একটা গাছের ওপর অনেকগুলো লম্বা লম্বা গাছ দাঁড়িয়ে আছে। প্রয়োজন পড়লে শুধুমাত্র ওপরের লম্বা অংশটি কেটে নেওয়া হয়। গোড়াটা হাজার হাজার বছর একই রকম থাকে এবং কাঠ প্রদান করে যায়। দাইসুগি পদ্ধতির খরচ অনেক বেশি। 1-2 বছর পরপরই ডালগুলোকে শেপে কাটতে হয়। 14 থেকে 15 সেঞ্চুরির সময় এই পদ্ধতির ইনভেনশন করা হয়েছিল। আপনি কি জানেন অনলাইনে এমন একটি বই কিনতে পাওয়া যায় যেটি কেনার পরও আপনি পড়তে পারবেন না? কি শুনে অবাক হচ্ছেন তো? অবাক হলেও এটাই সত্যি। সিন্ডি ক্যাসম্যান দ্বারা প্রকাশিত এভরিথিং ম্যান নো অ্যাবাউট ওম্যান নামের 128 পাতার এই বইটির ভেতরের সবকটি পাতা ব্ল্যাঙ্ক। বইটি অ্যামাজন এবং ফ্লিপকার্টে অ্যাভেলেবেল এবং বইটি আজ পর্যন্ত 1 মিলিয়ন মানুষ কিনে ফেলেছেন। এটির রেটিং 4.3 আউট অফ 5। এটি একটি বেস্ট সেলার বুক। বইটির লেখক আমেরিকার ফর্মার সাইকোলজিস্ট অ্যালান ফ্রান্সিস বলেছেন, বইটির প্রত্যেকটি পাতা তিনি খালি রেখেছেন কারণ একটি পুরুষের পক্ষে একটি নারীকে সম্পূর্ণভাবে জানা কোনোদিনই সম্ভব না। তাই পাঠকরা নিজেদের অভিজ্ঞতা এবং মতামত ওই ব্ল্যাঙ্ক পেজগুলোতে লিখে রাখবে। বইটির বর্তমান মূল্য 725 টাকা।